হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ডি। আমরা সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি কৃষ্ণ স্যার পার্কের। কৃষ্ণরাম রায় নিহত হওয়ার সংবাদে পুত্র জগৎরাম রায় স্ত্রীলোকের ছদ্মবেশে শহর ছেড়ে নদিয়ার রাজা রামকৃষ্ণের আশ্রয় লাভের জন্য মাটিয়ারি গিয়ে পৌঁছান এবং সেখান থেকে তিনি জাহাঙ্গীরনগর, বর্তমান নাম ঢাকা, সেখানে উপস্থিত হন। বিদ্রোহীদের বর্ধমান শহরে প্রবেশের সময় তারা ছিলেন না। সেই সময় বাংলার সুবেদার ইব্রাহিম খাঁ ঢাকায় থাকতেন। জগৎরাম তাকে সুভাষ সিংয়ের বিদ্রোহের সমস্ত ঘটনা জানান। বার্ধক্যজনিত ইব্রাহিম খাঁর এমনিতেই রাজকার্যে শৈথিল্য ছিল, কাজেই এই বিদ্রোহের ঘটনাটিকে তিনি কোনো গুরুত্ব দিলেন না। এদিকে সুভাষ সিংয়ের নেতৃত্বে বিদ্রোহীগণ মেদিনীপুর, হুগলি ও বর্ধমানের বিভিন্ন অঞ্চল 7 দিন ধরে লুণ্ঠন করে বর্ধমান শহরে প্রবেশ করল এবং কৃষ্ণরাম রায়ের পরিবারের 25 জনকে হত্যা করেন। বিদ্রোহীরা অন্দরমহলে প্রবেশ করার পূর্বেই কৃষ্ণরাম রায়ের 6 জন স্ত্রী সহ 13 জন অন্তঃপুর নারী জহর ব্রত অবলম্বন করেন। এই 13 জন নারীদের নাম হলো জিতু দেবী, মুলুক দেবী, লাজো দেবী, পাতো দেবী, লক্ষ্মী দেবী ও কৃষ্ণা দেবী। এই 6 জন ছিলেন কৃষ্ণরাম রায়ের স্ত্রী এবং বাকি 7 জন কুন্দ দেবী, কোতা দেবী, চিমো দেবী, লক্ষ্মী দেবী দ্বিতীয়, আনন্দ দেবী, কিশোরী দেবী ও কুঞ্জ দেবীরা হলেন পুরনারী। 7 জনের মধ্যে 3 জন বিধবা ছিলেন। তারা সকলেই শুক্লা সপ্তমী তিথিতে বিষ পান করে আত্মঘাতী হয়েছিলেন। বর্ধমান অধিকার ও কোষাগার লুট করে ক্ষমতাদম্ভী সুভাষ সিং সপ্তগ্রাম, হুগলি, চুঁচড়া, চন্দ্রনগরের দিকে অগ্রসর হন। এই সময় নূর উল্লাহ খান যশোর, হুগলি, বর্ধমান, মেদিনীপুর ও হিজলির ফৌজদার ছিলেন। তিনি হুগলিতে সুভাষ সিংকে বাধা দেন, কিন্তু সুভাষ সিংয়ের কাছে হেরে গিয়ে 1696 খ্রিস্টাব্দের 22 জুন প্রাণ ভয়ে রাতের অন্ধকারে হুগলি দুর্গ ছেড়ে পালিয়ে যান। চুঁচড়া ও চন্দননগরের আক্রমণকালে ওলন্দাজের সাহায্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ সুভাষ সিংকে বাধা দেয়। বাধা পেয়ে সুভাষ সিং চলে আসেন বর্ধমানে। বর্ধমানে ফিরে কামনমত্ত সুভাষ সিং কৃষ্ণরাম রায়ের কন্যা সত্যবতীকে ধর্ষণ করতে উদ্যত হন। সেই সময় সত্যবতী মাথার চুলের খোঁপার ভেতর লুকোনো খোঁপার থেকে ছুরি বার করে উদর চিরে দেন সুভাষ সিংয়ের। তৎক্ষণাৎ মৃত্যু হয় সুভাষ সিংয়ের। সত্যবতীও সেই ছুরির আঘাতে আত্মঘাতী হন। 1696 খ্রিস্টাব্দে কৃষ্ণরাম রায়ের মৃত্যুর পর তার একমাত্র পুত্র ভাগ্য বিড়ম্বিত জগৎরাম রায় 3 বছর বিভিন্ন জায়গায় কালযাপন করতে বাধ্য হন। নতুন সুবেদার আজিম উস খান বিদ্রোহ দমন করেন। তারপর জগৎরাম রায় তার জমিদারি ফিরে পান। তিনি মাত্র 4 বছর জমিদারি পরিচালনা করেন। তিনি বর্ধমান শহরের সন্নিকট জগদাবাদ বলে একটি গ্রাম প্রতিষ্ঠা করেন। এই তৎকালীন জগদাবাদে তন্তুবাই শিল্পী বা তাঁতি তাদের বসবাস ছিল এবং তাদের হাতের কাজ ছিল দারুণ। বাংলার 1108 সালের কৃষ্ণপক্ষীয় তৃতীয়া তিথিতে এই কৃষ্ণ সাগরের জলে স্নান করতে নামেন জগৎরাম রায়। হঠাৎ অতর্কিতে নেমে আসে গুপ্তঘাতকের ছুরিকাঘাত। রক্তে লাল হয়ে ওঠে এই কৃষ্ণ সাগরের জল।
ইংরাজির 1702 সালের 3রা মার্চ গুপ্তঘাতকের ছুরির আঘাতে মৃত্যু হয় পিতৃপ্রতিষ্ঠিত কৃষ্ণসায়রে কৃষ্ণরাম রায়ের পুত্র জগৎরাম রায়ের। সেই থেকে কোনো রাজপরিবারের সদস্য এই সায়রে স্নান করেন না, কোনো শুভ কাজে এই সায়রের জল ব্যবহার হয় না, এবং এই পুকুরের মাছ বা এই সায়রের মাছ কেউ খান না। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, আর যদি খারাপ লেগে থাকে তো বলাই আছে ডিসলাইক দেবেন। আমরা পরবর্তী আরও অন্য পর্ব নিয়ে আসবো, যে এই বিদ্রোহ কৃষ্ণরাম রায়ের পর যে বিদ্রোহ দেখা দিয়েছিল সেই বিদ্রোহ কীভাবে দমন করা হলো, কে হলেন খাজা আনোয়ার, কীভাবে বাংলার আকাশে দেখা গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতাকা, কেন বর্ধমানকে বলা হয় কলকাতার মা। লক্ষ্য রাখুন D&D, এবং দেখা হবে অন্য কোনো পর্বে। জয় হিন্দ।